আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি অস্ট্রেলিয়াতে আসতে 2026 সালে আপনার কত টাকা খরচ হতে পারে, বা ইন ফিউচারে যারাই আসবেন তাদের আনুমানিক একটা কত অ্যামাউন্ট বাজেট রাখতে হবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করার জন্য। এটার মূলত বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিওতে একদম ছোটো ছোটো পয়েন্টগুলো আমি তুলে ধরবো যেন আপনাদের একদম ওভারঅল একটা আইডিয়া হয়ে যায় যে ম্যাক্সিমাম এবং মিনিমাম আপনার কত টাকা অস্ট্রেলিয়ার জন্য বাজেট হিসেবে রাখতে হবে যেন এখানে এসে আপনি সার্ভাইভ প্লাস ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারেন। আমি জানি অনেকেই অনেক ধরনের কথা বলে, বিভিন্ন টাইপের ভিডিওতে তাদের নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। অনেকে আপনারা বিশ্বাস করেন যে আসলে অস্ট্রেলিয়াতে আসতে এত টাকা লাগবে, অনেকে বলেনও যে না এত টাকা লাগার কথা না, অনেকে অনেক বেশি শখ হন। সো আজকের এই ভিডিওতে আমি অ্যাভারেজ একটা অ্যামাউন্ট, একটা ক্যালকুলেশন আপনাদের সামনে তুলে ধরবো, যে ক্যালকুলেশনটা আজকে পাওয়ার পর আশা করছি পরবর্তীতে অস্ট্রেলিয়া সম্পর্কে আই মিন অ্যাটলিস্ট এখানে এসে পড়াশোনা করার জন্য যে অ্যামাউন্টটা লাগবে ওইটা সম্পর্কে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। আমি বাসা থেকে একদম সব কিছু একদম সুন্দর করে লিখে নিয়ে আসছি, তারপর আমি চেষ্টা করবো এটা একটা ডিজিটাল কপি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের আইডিয়া হয়ে যায়। অ্যান্ড আপনারা আপনাদের যে পজিশন হতে পারে, আপনারা ব্যাচেলরের জন্য আসবেন, মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য কিংবা ডিপ্লোমার জন্য আসবেন, ওই ক্ষেত্রে ওইটার উপর বেস করে আপনারা নিজেদের মতো করে একটা ক্যালকুলেশন করে নেবেন কোথায় কত টাকা লাগতে পারে, টিউশন ফি কত, এগুলো তো ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, তাই না? তারপর আমি একটা অল এভারেজ টিউশন ফি ইউনিভার্সিটি টিউশন ফির সাথে তুলনা করে আমরা মূলত আজকে একটা ক্যালকুলেশন দেখতে যাচ্ছি। বিফোর দ্যাট আমি বলে দিই যে এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেস্ট কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট আসে, এখানে পড়ালেখা করে, অ্যান্ড পিসফুল লাইফ, কোনো ধরনের ক্রাইম নাই, কোনো পলিটিক্স নাই, কিচ্ছু নাই। যে যার মতো হচ্ছে এখানে পড়াশোনা করতেছে, যে যার মতো ইনকাম করতেছে। আই মিন এখানে আপনাকে কেউ বদার করবে না। বাংলাদেশ তো একটা আনসেফ প্লেস বলা যায় এখন বর্তমানে, যে সিচুয়েশন সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে, বাট এখানে আপনি একদম পিস। ওকে, যদি আপনার হাতে ওই পরিমাণে অ্যামাউন্ট থাকে আর কি, আপনি যদি আপনার জব থাকে, আপনার ইউনিভার্সিটি সব কিছু ম্যানেজ করতে পারতেছেন, দেন আপনি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারতেছেন, তাহলে একদম পিস, আসলেই পিস। ওকে, এখানে নামাজ রোজা সব কিছু আলহামদুলিল্লাহ আপনি আপনার মন মতো করতে পারবেন। ওকে, সো উইদাউট ফার্দার এডু, যেহেতু অস্ট্রেলিয়া এত সুন্দর একটা কান্ট্রি অ্যান্ড প্রচুর পরিমাণ বাংলাদেশ ইমিগ্রেন্ট এখন অস্ট্রেলিয়াতে আসতে চান, অস্ট্রেলিয়া ইজিলি বাংলাদেশ ইমিগ্রেন্ট থেকে ভিসা দিচ্ছে, চলুন তাহলে কথা বলা যাক যে আসলে অস্ট্রেলিয়াতে আসতে আপনার কত টাকা লাগতে পারে আর টোটাল খরচটা কত হতে পারে। সো আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম স্টার্টিং থেকে শুরু করব। সো স্টার্টিংয়ে আমরা কথা বলবো লয়ারকে নিয়ে। আমাদের যে ডকুমেন্টসগুলো আছে, আমাদের বাবার যে ডকুমেন্টসগুলো থাকে, ফাইন্যান্সিয়াল এফিডেভিট, তারপর হচ্ছে আমাদের প্রপার্টির যে ডকুমেন্টসগুলো, এর সাথে আরও কিছু অ্যাটাচ ডকুমেন্টস কিন্তু আমরা অ্যাটাচ করতে হয়, যেমন আপনার হচ্ছে যেই 3 ডকুমেন্টসটা থাকে, ট্রেড লাইসেন্স থাকে। সো এইগুলো কিন্তু আমাদের বাংলাতে থাকে। যেহেতু এগুলো বাংলাতে থাকে, আমাদের এগুলোকে কী করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। আর আমরা চাইলে নিজেরাই কিন্তু এই ট্রান্সলেশনটা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দরকার একজন দক্ষ লয়ার। আর লয়ারে কিন্তু সুন্দরভাবে ওই জিনিসগুলোকে তুলে ধরতে পারে, সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারে যে এই যে সোর্স অফ ফান্ড, এত বড় একটা অ্যামাউন্ট কোথা থেকে আসছে, আমাদের ব্যাংকে যে যেটা দেখাবো এটা কি আসলে রিয়েল নাকি রিয়েল না, এটা কিন্তু সব কিছু ডিপেন্ড করে লয়ারের উপর। লয়ারে কীভাবে সুন্দর করে সব কিছু গুছায় টুছায় এগুলো অ্যাটাচ করে দেয়। সো এর জন্য আমাদের এগুলোকে ট্রান্সলেশন করতে হবে যেন ইংরেজিতে আমরা এটাকে সবগুলোকে ট্রান্সলেট করতে পারি। যখন ইংরেজিতে সবগুলো ডকুমেন্টস ট্রান্সলেশন হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে সাবমিট করতে পারবো অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আন্ডারে যারা কাজ করে ইমিগ্রেশনের জন্য। তারা কিন্তু এগুলো পরে কিন্তু বুঝতে পারবে। বাংলাটা কিন্তু বুঝতে হলে কিন্তু তাদের অনেক বেশি কষ্ট করতে হবে, এটাকে ট্রান্সলেশন নিজেদের করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করি, লয়ার দিয়ে আগে থেকে এটা ট্রান্সলেশন করে ফেলি। সো এই যে ট্রান্সলেশনের জন্য যে ডকুমেন্টসগুলো আমরা লয়ারকে দিব, এইটার আসলে বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। আমার ক্ষেত্রে সেটা লেগেছিল প্রায় 38,000 টাকা। ডিপেন্ড করে আপনার কোন ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। ইউনো হোয়াট, আমাদের অনেক সময় অনেক কিছু থাকে না, বাট আমরা কিন্তু ওইটা জোগাড় করে ফেলি। বাংলাদেশ বলে কথা, যাই হোক, মোটামুটি দেখা যায় বেশিরভাগ মানুষই এরকম করতেছে। এখন কি করবেন বলেন? সো অ্যান্ড এক ভিসাও পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো ঘাটতি থাকবে সেগুলো কিন্তু আপনার লয়ার দিয়ে করতে হবে। আর এটা ডিপেন্ড করবে আপনার কত পরিমাণ ডকুমেন্টস লাগবে, ওইটার উপর টাকাটা নির্ভর করবে। তারপরে আমি ধরে নিলাম যে 30 থেকে 40,000 টাকা নর্মালি আপনার ডকুমেন্টসের জন্য লয়ারকে দিতে হয় আর কি। 30 থেকে 40,000 টাকা যদি বেশি পরিমাণ ডকুমেন্টস থাকে। এটা এই পরিমাণটা আরও কমে যাবে যদি আপনার আগে থেকে সব ডকুমেন্টসগুলো রেডি থাকে, যেমন আপনার সোর্স অফ ফান্ডের ডকুমেন্টস রেডি, আপনার হচ্ছে প্রপার্টি কোথায় বিক্রি করছেন এগুলো ডকুমেন্টস রেডি, দেন আপনার এত পরিমাণে অ্যামাউন্ট কোত্থেকে আসে, আদার্স সবগুলো যদি রেডি থাকে তাহলে হয়তো বা এই অ্যামাউন্টটা 15,000-এ নেমে আসতে পারে আর কি। বাট এর নিচে আসলে হবে কি না আমার ধারণা নেই। বাট অল এভারেজ ধরে নিলাম আমরা 30 থেকে 40,000 টাকা আপনার লয়ারকে দিতে হবে শুধুমাত্র এই ডকুমেন্টসের জন্য। নেক্সট, আপনার যদি ডকুমেন্টস না থাকে, কোনো কিছু না থাকে, কিংবা আপনার ব্যাংকে যদি ম্যাচুরিটি না থাকে, তাহলে তো আপনার ব্যাংকে 1 বছরের লিভিং কস্ট
পাশাপাশি হচ্ছে 1 বছর টিউশন ফি শো করাতে হবে, তাই না? তো এটার কিন্তু একটা ম্যাচুরিটি দরকার, অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস কিংবা 2 থেকে 6 মাসে কিন্তু একটা ম্যাচুরিটি আপনার প্রয়োজন। সো ফ্রিকুয়েন্টলি কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ইমিগ্রেশনের অফিসাররা কিন্তু আপনার কাছ থেকে ওই ডকুমেন্টসগুলো চাইবে যে তোমার ব্যাংকের এফডিআর ডকুমেন্টসগুলো আমাদেরকে দাও। তো ব্যাংক থেকে কিন্তু ওইগুলো নিয়ে এসে আমাদের কিন্তু দেখানো লাগতে পারে। তো এই যে ব্যাংকে যে পরিমাণ টাকা আপনি রাখবেন ওইটা যদি আপনার আগে থেকে না থাকে তাহলে কোনো না কোনো ওয়েতে তো আপনার ব্যাংকে টাকাটা রাখতেই হবে, তাই না, বা শো করতে হবে। সো ওর জন্য হয়তো বা আপনার একটা অ্যামাউন্ট কিন্তু প্রত্যেক মাসে মাসে খরচ হতে পারে, যে এত পরিমাণ টাকা যদি তারা দেখায় তাহলে কিন্তু আপনার ওই জিনিসটার জন্য কি করতে হবে, তাদেরকে পে করতে হবে, কারণ কোনো ব্যাংক তো আর আপনাকে মাগনা কোনো কিছু করে দিবে না। সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ধরেন 4-5 মাস আপনি এখানে এই পরিমাণ টাকাটা শো করাচ্ছেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে, সেই ক্ষেত্রে আপনার এখানে লাগতে পারে 1 লক্ষ টাকা। ধরে নিলাম প্রত্যেক মাসে 20,000 টাকা তারা হচ্ছে পার্সেন্টেজ নিচ্ছে আর কি, কিংবা ইন্টারেস্ট হিসেবে নিচ্ছে তারা 20,000 টাকা। তাহলে 4-5 মাসে কিংবা 6 মাসে আপনার লাগতে পারে এখানে 1 লক্ষ টাকা। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের লয়ারের জন্য যাচ্ছে 30,000 থেকে 40,000, দেন হচ্ছে আমাদের এফডিআর এর জন্য যাচ্ছে অলমোস্ট 80 থেকে 1 লক্ষ টাকা। আমার সেটা লেগেছিল 80,000 টাকার মতো আর কি। যাই হোক, নেক্সট ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে আইএলস এক্সাম ফিস। সো আইএলসের যে এক্সাম ফিস সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আমার ক্ষেত্রে ছিল মনে হয় 23,000-এর মতো বা 22,000-এর মতো, এখন সেটা হয়ে গেছে প্রায় 28,450 টাকার মতো। সো এই 28,450 টাকা আপনার কিন্তু আইএলসের জন্য অবশ্যই পে করতে হবে, শুধুমাত্র একবার সিঙ্গেল এক্সাম দেওয়ার জন্য। কিন্তু এই যে আইএলসের প্রিপারেশন নেবেন, এটা কি খরচ ধরবেন না? আইএলসের প্রিপারেশন নেওয়ার জন্য তো আপনার কোনো ইনস্টিটিউশন কিংবা কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে লাগতে পারে না, তাই না? অথবা আপনি যদি অনলাইনেও করেন তাহলে নিজে নিজে তো আর করছেন না, কোথাও না কোথাও ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 5 থেকে 10,000 টাকা কিন্তু আপনার এখানে খরচ যাবে। কোনো কোচিং সেন্টার এর থেকে বেশিও চার্জ করে, দেখা যায় 30,000 কিংবা 20,000 টাকাও চার্জ করে। যদিও এটা ডিপেন্ড করে, আমি অল এভারেজ ছোটো করে একটা অ্যামাউন্ট ধরে নিচ্ছি যে আপনার 10,000 টাকা আইএলসের পিছনে খরচ হচ্ছে। আর প্লাস হচ্ছে আপনার আইএলসের এক্সাম ফি তো 28,450 টাকা, বা আমি আরও কম করে হিসাব করে নিব, সমস্যা নেই, ক্যালকুলেশনের সময় আরও কম করে ধরে নিব, যেমন 5,000 টাকা নিয়ে নিব কিংবা 10,000 টাকা নিয়ে নিব। ওকে, 20,000 টাকা আমরা নিচ্ছি না, কারণ বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের থেকে কমও কিন্তু তারা পড়া মানে যে কোর্সেস সেই কোর্সেসগুলো প্রোভাইড করে। এটা হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড থার্ড, আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি। সো আমাদের যখন সব ডকুমেন্টস রেডি, আমাদের যখন আইএলসের কোর্সের জন্য আমরা প্রিপারেশন নিয়ে ফেলেছি অ্যান্ড আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, তারপরে কিন্তু আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে টিউশন ফিসটা আমরা কীভাবে পে করব। আর এই টিউশন ফি ডিপেন্ড করে আপনার কোর্সের উপর। আপনি নার্সিং কোর্সের জন্য আসলে একটা অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে, ওইটা অনেক বেশি হতে পারে। আবার আপনি যদি এখানে আইটি কোর্সে আসেন, তাহলে যেহেতু কম্পিউটার রিলেটেড কাজ এখানে করানো হয় ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি কমও লাগতে পারে। ডিপেন্ড করে আপনার কোর্সের উপর, ডিপেন্ড করে আবার ইউনিভার্সিটির উপর। তাদের যদি অনেক ভালো, অনেক বড় ক্যাম্পাস থাকে, অনেক বেশি ফ্যাসিলিটিস থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এই অ্যামাউন্টটা অনেক বেশি আপনার কাছ থেকে চার্জ করবে। ওকে, তারপরেও দেখতেছি আমরা যে প্রত্যেক বছর কিন্তু এই অ্যামাউন্টটা বাড়তেছে। অল এভারেজ আমি ধরে নিলাম ইউনিভার্সিটি টিউশন ফি আপনার অ্যাভারেজ $12,000 বা $13,000-14,000 ধরে নিলাম, $13,000-14,000, $12,000 আসলে টিউশন ফি আমার মনে হয় না ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটি বা নামের ইউনিভার্সিটিতেও হয় আর কি, এত কম হয় না। ধরলাম $13,000-14,000। সো সেক্ষেত্রে আপনার 11 থেকে 12 লাখ টাকা কিন্তু আপনার লাগতে পারে, বা 11 থেকে 14 লাখ টাকা কিন্তু আপনার ইউনিভার্সিটি টিউশন ফি লাগতে পারে। আপনি যদি RMIT, সুইনবারি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মেলবোর্ন ইউনিভার্সিটি বা সিডনি ইউনিভার্সিটি এগুলোতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার টিউশন ফি আসবে মোস্ট প্রবাবলি $18,000, $15,000 থেকে $18,000। সো অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে। তো আমরা হচ্ছে বাংলা টাকায় ধরে নিলাম 12 লক্ষ টাকা আপনার ইনস্ট্যান্ট, 12 লক্ষ টাকা ইউনিভার্সিটিকে আপনাকে পে করতে হবে, একদম ইনস্ট্যান্ট এই ক্যাশ টাকাটা আপনার হাত থেকে চলে যাবে। তাহলে আমরা 3টা বিষয় নিয়ে কথা বললাম। লয়ারের জন্য কত টাকা লাগবে, আমরা বলছি 30 থেকে 40,000-এর মধ্যে আমরা লয়ারের টাকাটা ম্যানেজ করতে পারবো। তারপরে এফডিআর জন্য আমাদের 80 থেকে 1 লক্ষ টাকা। দেন আইএলসের এক্সাম ফি হচ্ছে আমাদের 28,450 টাকা। তারপর হচ্ছে আমাদের আইএলসের কোর্সের জন্য আমাদের 10,000 টাকা খরচ হইতে পারে। দেন ইউনিভার্সিটি টিউশন ফি আমাদের 12 লক্ষ টাকা আমরা সর্বনিম্ন ধরে রাখলাম। তারপরে আছে ভিসা ফি। আমি যখন আসছিলাম এখানে তখন আমার ছিল $710, কিন্তু এই ভিসা ফিটা কিন্তু এখন অনেক বেশি ইনক্রিজ হয়ে গেছে। কিছুদিন আগে রিসেন্ট একটা আপডেট কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে অস্ট্রেলিয়াতে যদি যারাই পড়াশোনা করতে আসবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তাদেরকে ভিসা ফি গুনতে হবে $2,000। আর এই $2,000-কে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, আমাদের অলমোস্ট 1,60,000 টাকার মতো কিন্তু চলে আসে। তাহলে আপনি এখানে ধরে রাখেন 1,60,000 টাকা হচ্ছে আপনার ভিসা ফি কিন্তু দিতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স। আপনি যদি এখানে আসবেন,
যখনই আসবেন তখনই যদি আপনার কোনো ধরনের ইনসিডেন্ট হয়, আপনি যদি কোথাও অ্যাক্সিডেন্ট হন কিংবা আপনার যদি কোনো ধরনের কোনো হসপিটালের সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে একটা চার্জ করে তারা, তাই না? সো ওই চার্জটার ডিসকাউন্ট হিসেবে কিংবা আগে থেকে আপনি একটা ইন্স্যুরেন্স পে করে রাখবেন যেন আপনার ওই চার্জটা কমে যায়। যেখানে আপনার ধরেন হসপিটাল বিল আসছে আপনার $1000, বাট আপনার আগে থেকে ইন্স্যুরেন্স কিছু একটা দিয়ে আসার জন্য বাংলাদেশ থেকে এখানে, সেক্ষেত্রে আপনি যদি ওই ইন্স্যুরেন্স কার্ড, যেটাকে মেরি ব্যাংক কার্ড কিংবা আদার্স কার্ডও বলে থাকে, ওইটা যদি শো করেন তাহলে ওইটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে, ওইখান থেকে কিন্তু অনেকটা টাকা কিন্তু কভার হয়ে যাবে। সো এর জন্য কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে পে করে আসতে হবে $2,000 থেকে $3,000 ইন্স্যুরেন্সের জন্য। $2,000 থেকে $3,000 এটা অনেক বেশি হতে পারে, আবার কমও হতে পারে। সো আমরা ধরে নিলাম এখানে আপনার খরচ হতে পারে $2,00,000। ওকে, $2,000 থেকে $3,000, তো আমরা ধরে নিলাম অল এভারেজ ধরেন $2,500 আপনার হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য আপনি খরচ করছেন। তো অল এভারেজ ধরে নিলাম অলমোস্ট আমরা $2,00,000 হচ্ছে আমাদের এখানে যাচ্ছে। তারপরে হেলথ চেক আপ, আপনি যখন অস্ট্রেলিয়াতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, বাংলাদেশ থেকে কিন্তু আপনাকে একটা হেলথ চেক আপ রিপোর্ট কিন্তু অস্ট্রেলিয়ান যেই হসপিটালগুলো আছে ওদেরকে দিতে হবে। তারা কিন্তু এখান থেকে ভেরিফাই করে দিবে যে তোমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তারা অ্যাপ্রুভ করে নেবে। ওই যে হেলথ চেক আপ আমরা হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের হসপিটালে গিয়ে করে থাকি আমাদের অস্ট্রেলিয়াতে মুভ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইখানেও কিন্তু কিছু একটা দিতে হয়, পে করতে হয়। সো ওই টাকাটা আমি ধরে নিলাম $12,000 মতো আপনার যাবে। সো ওইখানে আপনি $12,000 পে করতে হবে যদি আপনার হেলথ চেক আপটা আপনি করান। তারপরেই আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আসে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ল্যান্ড করবেন কিভাবে। অবশ্যই আপনি গাড়ি দিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন না, তাই না? গাড়ি দিয়ে আসলে আপনার দেখা যাবে কয়েক মাস লেগে যাবে। সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়াতে আসার জন্য অবশ্যই প্লেন টিকিট কাটতে হবে। এই প্লেন টিকিট কাটার জন্য আপনার এটা ডিপেন্ড করে, আপনি যদি ফেব্রুয়ারি থেকে আসতে চান তাহলে দেখবেন ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাকেশন থাকে অস্ট্রেলিয়াতে। আর এই সময় শুধুমাত্র অস্ট্রেলিয়াতে না, বিভিন্ন দেশেই কিন্তু সামার সিজন চলে। আর এই সময়টা প্লেন টিকিট অবশ্যই অনেক অনেক বেশি হাই থাকে। আপনি যেখানে শুধুমাত্র 70-80 হাজার টাকায় অস্ট্রেলিয়াতে এসে আসতে পারতেন, সেখানে কিন্তু এই সময়টায় আপনাকে আসতে হবে এর ডবলের টাকা দিয়ে। 1,20,000 কিংবা 50ও আমার মনে হয় না আপনি টিকিট পাবেন এই সময়টা 1,50,000 টাকা দিয়ে। তো আপনার এটা ডিপেন্ড করে। আবার আপনি দেখেন ফেব্রুয়ারি থেকে আপনি হচ্ছে জুলাই ইনটেক, এর মাঝে আপনি যখনই আসেন না কেন আবার কিন্তু আপনি চাইলে 80,000 থেকে 90,000 টাকা কিংবা এরও কমে কিন্তু আপনি আসতে পারবেন। কারণ ওই সময় মানুষ আসলে যাতায়াত খুব কম করে, প্লেনগুলো অ্যাভেলেবেল থাকে, সিটও অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কম টাকা লাগতেছে আপনার এখানে আসতে। তো এটা ডিপেন্ড করে আর কি আপনি কখন আসবেন। যখনই আসবেন ওইটার উপর বেস করে আপনি একটা ক্যালকুলেশন করে নেবেন কত টাকা প্লেনের টিকিট টাকা লাগতেছে। তারপর আমি একটা অ্যাভারেজ ধরে নিলাম যে প্লেন টিকিট আপনার 90,000 টাকা লাগতেছে। যদি আমার আসার জন্য এখানে 1,12,000 টাকা লাগছিল, কারো আসতে এখানে 90,000 টাকা, কারো আসতে এখানে 80,000 টাকা, কারো আসতে এখানে দেখা যায় এর থেকেও বেশি 2,00,000 টাকা কিন্তু লেগেছিল এই প্লেন টিকিটের জন্য। সো এটা আসলে এক্সেপশনাল, এটা ডিপেন্ড করে সিজনের উপর, সময়ের উপর এবং আপনার প্লেনের সার্ভিসের উপর ডিপেন্ড করে। ওকে, তারপর হচ্ছে আমরা শপিংটা অবশ্যই করতে হবে আমাদেরকে। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমাদের এখান থেকে কিনে নিয়ে আসবো। আপনারা একটা শপিংয়ের ভিডিও দেখে নেবেন যে অস্ট্রেলিয়াতে আসার জন্য আমাদের কোন কোন ধরনের শপিংগুলো করা উচিত। সো এটা নিয়ে আমরা একটা ভিডিও মেক করেছি, ওই ভিডিওটা আপনারা দেখে নিলে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। তারপরে ধরে নিলাম এইটাও কিন্তু ডিপেন্ড করে আসলে মানুষের উপর, আপনার লাইফস্টাইলের উপর। আমার ক্ষেত্রে শপিংয়ের জন্য আমি খরচ করেছি 40,000 টাকা, আপনার ক্ষেত্রে শপিংয়ের জন্য এটা খরচ হতে পারে 2,00,000 টাকা, কারো কারো ক্ষেত্রে এটা আরও কম খরচ হতে পারে, আরও বেশিও খরচ হতে পারে। সো অল এভারেজ আমি ধরে নিলাম 50 থেকে 1,00,000 টাকার মাঝামাঝি ধরে নিলাম, ধরেন 70,000 টাকা বা 60,000 টাকা, ওকে ধরে নিলাম একটা। সো এই টাকাটা কিন্তু আমাদের শপিংয়ের জন্য খরচ হতে পারে। অ্যান্ড অস্ট্রেলিয়াতে যখন আসবেন আপনি এখানে কিন্তু আপনার বাসা ভাড়া দিতে হবে, বাসার বন্ড দিতে হবে, প্লাস আদার্স কিছু এক্সপেন্স কিন্তু আপনাকে এখানে করতে হবে। যেমন আপনার মোবাইল যদি নেন, মোবাইলের প্ল্যানের টাকা দিতে হবে, বা কার যদি রেন্টে নেন তাহলে রেন্টের টাকা দিতে হবে, বন্ড দিতে হবে। সো ওই সকল খরচ, ওই ব্যাকআপের জন্য কিন্তু আপনাকে কিছু টাকা সাথে করে নিয়ে আসতে হবে। এখানে আসার পর আপনি জব পাবেন না। কারো কারো রেফারেন্সে তাড়াতাড়ি জব হয়ে যায়, কারো কারো অনেক বছর ওয়েট করতে হয়, অনেক মাস ওয়েট করতে হয়, তারাও কিন্তু তারপরে কিন্তু একটা জব তারা কিন্তু সিকিউর করতে পারে না। সো এই যেই কয়েক মাস আপনি এখানে চলাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন, সার্ভাইভ করবেন, এর জন্য একটা ব্যাকআপ অ্যামাউন্ট আপনার নিয়ে আসা দরকার বাংলাদেশ থেকে, যেন আপনার কোনো ধরনের প্রবলেম না হয়। সেক্ষেত্রে আমাদের এই ব্যাকআপ টাকাটা আমরা অ্যাটলিস্ট $4,000 নিয়ে আসবো। যদি আমাদের একটু বেড়ে যায় টাকাটা, যে না আমাদের বেঁচে গেছে, এই টাকাটা আমাদের খরচ হচ্ছে না, আমাদের জাস্ট 1,000 টাকায় বা 2,000 টাকায় কিন্তু $2,000 কিন্তু আমরা সব কিছু ম্যানেজ করে ফেলতে পারতেছি, তাহলে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা আপনি আপনার ফার্দার ব্যাকআপের জন্য রাখতে পারেন অস্ট্রেলিয়াতে, অথবা আপনি আপনার দেশে পাঠাই দেন টাকাটা। বাট আপনি বেশি করে নিয়ে আসবেন, আদারওয়াইজ আপনি যদি এখানে কোনো প্রবলেমে পড়েন ইনস্ট্যান্ট বাংলাদেশ থেকে কিন্তু টাকা আনতে পারবেন না। দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করতে হবে, কিংবা
কাউকে রিকোয়েস্ট করতে হবে এখান থেকে টাকা দেওয়ার জন্য, ওইখানে টাকা আপনি ট্রান্সফার করে দিবেন। সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে $4,000 থেকে $5,000 যদি আপনি নিয়ে আসেন কোনো রকমে, এখানে আপনি নর্মালি একটা সার্ভাইভ কিন্তু করতে পারবেন। একটু সময় করে কিন্তু জব টব খুঁজে দেন হচ্ছে আপনি নিজের ব্যাকআপটা নিজে তৈরি করতে পারবেন। অ্যান্ড রেন্টের কথা বললাম যে ডেফিনেটলি রেন্টের কিন্তু আপনার এখানে যে হাউজিং যে রেন্টগুলো আছে ওইগুলো কিন্তু অনেক বেশি, ডিপেন্ড করে আপনার উপর আপনি কি সিঙ্গেল থাকতে চান নাকি শেয়ারে থাকতে চান। সিঙ্গেল থাকলে মোস্ট প্রবাবলি 750 থেকে 1,000 কিংবা $1,200 কিন্তু আপনার লাগতে পারে প্রত্যেক মাসে, কিংবা আপনি যদি শেয়ারে থাকতে চান সেটা ডিপেন্ড করে আর কি যে কতটা কমফোর্টেবল প্লেসে আপনি থাকতে চান, কার সাথে থাকতে চান, লাইফস্টাইলে কেমন। তারপরে আমি ধরে নিলাম অল এভারেজ শেয়ারে থাকলেও আপনার মিনিমাম $600 তো লাগবেই, $650 তো লাগবে। সো এই ছিল মূলত টোটাল ডিটেলস যে অস্ট্রেলিয়াতে আসতে আপনার কত টাকা লাগবে। এখন চলুন সবগুলোকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, সবগুলোকে আমরা যোগ করে দেখি আসলে অ্যাট দি এন্ড আমাদের অস্ট্রেলিয়াতে আসতে মোটা অঙ্কের এক মুঠো কত টাকা লাগবে। আই মিন এক মুঠো বলে না, ক্যাশ টাকাটা আপনার হাত থেকে চলে যাবে, এটা কিন্তু আপনার হাতে থাকবে না। এখান থেকে কোথাও কিন্তু আপনি সেভ করতে পারবেন না, সবটাই কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সো এখন চলুন আমরা হচ্ছে এটা ক্যালকুলেশনটা করি। ফার্স্ট হচ্ছে আমরা লয়ারের জন্য ধরলাম 30,000 টাকা লয়ারের জন্য। তারপরে আমরা হচ্ছে ধরে নিলাম যে এফডিআর এর জন্য আমরা যেখানে বললাম 60 থেকে 1 লক্ষ টাকার মতো লাগতে পারে, সেখানে আমরা ধরে নিলাম 80,000 টাকা আপনার ব্যাংকের এফডিআর এর জন্য। তাহলে 30,000 প্লাস 80,000। দেন আমাদের আইএলসের ব্যাপারটা আসে, আইএলসের এক্সামের জন্য 28,450 টাকা আমরা এখানে ধরেছি। আর আইএলসের কোর্সের জন্য আমরা ধরেছি যে আপনার অ্যাটলিস্ট 10,000 টাকা লাগতে পারে আইএলসের কোর্সের পিছনে খরচ। সো 30,000, 80,000, তারপরে 28,450, দেন হচ্ছে আমাদের 10,000 টাকা। দেন আমাদের যে বিষয়টা আসে ইউনিভার্সিটি টিউশন ফি, আমরা এখানে ধরেছি 12 লক্ষ টাকা, আমরা এটা লিখে দিলাম। প্লাস আমরা ধরে নিলাম যে আমাদের ভিসা ফিটা আছে অস্ট্রেলিয়ার জন্য $2,000, সেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 1,60,000 টাকা আসে, ওইটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। দেন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যাপার। সো ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা ধরে নিলাম 2 লক্ষ টাকা আমাদের লাগতেছে। তারপর আমাদের হেলথ চেক আপ 12,000 টাকা, প্লেন টিকিট আমাদের লাগতেছে অল অ্যাভারেজ সর্বনিম্ন 90,000 টাকা। তারপরে আমাদের লাগতেছে শপিংয়ের জন্য, আমরা একটা অ্যাভারেজ ভালো অ্যামাউন্টে টাকা রাখি শপিংয়ের জন্য, হ্যাঁ 70,000 টাকা ধরে নিলাম। দেন আমাদের লাগতেছে আপনার ব্যাকআপ, আর্থিক ব্যাকআপের জন্য আমরা 3,50,000 টাকা বাইরে থেকে নিয়ে আসতেছি, এটা আমরা ধরে নিলাম $4,000 আর কি। অ্যান্ড দেন আমাদের যে বাসার রেন্ট 50,000 টাকা আমাদের লাগতেছে। অ্যান্ড টোটাল আমরা যদি হিসাব করি আমাদের আসতেছে 22,40,450 টাকা। এই যে 22,40,450 টাকা, এটার সাথে কিন্তু আপনি সবার তুলনা করতে পারেন। এই টাকাটা কিন্তু আহামরি অতটা বেশি না, একটা অ্যাভারেজ টাকা। অস্ট্রেলিয়াতে যখন আপনি পড়াশোনা করতে আসবেন এই অ্যামাউন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হতে পারে এর থেকে 1 লক্ষ টাকা কম, কিংবা 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বেশি হইতে পারে, বাট আহামরি ডিফারেন্স হবে না। এই 22 লক্ষ টাকাকে আপনি 15 লক্ষ টাকায় কনভার্ট করতে পারবেন না যে আমি 15 লক্ষ টাকা অস্ট্রেলিয়াতে চলে আসবো। এই 22 লক্ষ টাকাকে আপনি হচ্ছে 40 লক্ষ টাকাতে বানাইতে পারবেন না। ওকে, বানাতে পারবেন যদি আপনি ওই পরিমাণ টাকা নিয়ে আসেন আর কি। সো এটা কিন্তু ডিফারেন্সটা শুধুমাত্র 1-2 লাখ টাকার এই একটা ডিফারেন্স কিন্তু আপনি খুঁজে পাবেন। আর বাকি যারা ইউটিউবে ভিডিওস মেক করেন, যারাই বলেছে যে অস্ট্রেলিয়াতে আসতে তাদের কত টাকা খরচ হয়েছে, তাদের সাথে মিলিয়ে দেখবেন হয়তো বা 1-2 লাখ টাকার তফাৎ হতে পারে আর কি। সো আপনার এই পুরো অ্যামাউন্টটা 22 লক্ষ ধরুন 80,000 টাকা, এই 22,80,000 টাকা কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে আসতে লাগবে। সো এটা মাথায় রাখবেন। অলমোস্ট 23 লক্ষ টাকা কিংবা 20 লক্ষ টাকার উপরে তো আপনাকে মাস্ট চিন্তাই করতে হবে। এর নিচে কিন্তু চিন্তা করলে হয়তো বা এক্সেপশন কোনো কেসে, যেমন আপনি ইনস্টিটিউশনে আসতেছেন, টিউশন ফি কম, ওই ক্ষেত্রে হয়তো আপনার লাগতে পারে। সো এই ছিল মূলত বিস্তারিত একটা ভিডিও যে অস্ট্রেলিয়াতে আসতে আপনার মোটামুটি এখন বর্তমানে কত টাকা লাগতে পারে। এই যে ভিডিওটা আপনার 2026 সালের জন্য কিন্তু কার্যকরী হবে। সো আপনারা ওইভাবেই প্রিপারেশন নেন। আপনারা চেষ্টা করুন ব্যাংকের সব ডকুমেন্টসগুলো ক্লিয়ার রাখার জন্য, সোর্স অফ ফান্ডের যে ডকুমেন্টসগুলো সবগুলো ক্লিয়ার রাখার জন্য। অ্যান্ড সবগুলো ক্লিয়ার রাখলে দেখবেন ইনশাল্লাহ আপনার এই একটা অ্যামাউন্ট হাতে থেকে চলে যাবে। এটা ব্যাংকে থাকবে এরকম না, ব্যাংকের টাকা তো ব্যাংকে থাকতেছে, ওকে, বাট আপনার হাতে থেকে যেটা ইনস্ট্যান্ট চলে যাবে, আপনার বাবার হাত থেকে কিংবা আপনার যে স্পন্সর হবে তার হাত থেকে এই টাকাটা চলে যাবে 22 লক্ষ টাকার মতো। সো এইটা জোগাড় করার চেষ্টা করুন, তারপরে কিন্তু আপনি চাইলে অস্ট্রেলিয়াতে মুভ করে এখানে পড়াশোনা করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। আমি চেষ্টা করছি একদম ইন ডিটেলসে সবগুলো লিখে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে অস্ট্রেলিয়াতে আসতে এখন বর্তমানে কত টাকা লাগে। আর এই যে ইনফরমেশনগুলো যদি আপনারা একদম ডিজিটালভাবে পেতে চান তাহলে দেখবেন হয়তো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা পিডিএফ কিংবা একটা এক্সেল শিট আমি হচ্ছে প্রোভাইড করে দিব, যেখানে আপনি চাইলে আপনার ক্যালকুলেশনটা করতে পারেন, কোথায় কত টাকা লাগতেছে এটা আপনি লিখে দেন আপনি একটা ক্যালকুলেশন বের করে ফেলতে পারেন, বা আপনি এই ক্যালকুলেশনটা দেখতে পারেন যে আমি কত টাকা দেখিয়েছিলাম, কোথায় কত টাকা এখানে শো করেছি। অলরেডি এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোপফুলি আপনার সাথে দেখা হবে কোনো একদিন অস্ট্রেলিয়া কোনো একটা অ্যামেজিং জায়গাতে। দেখুন কেউ নাই এখানে আশেপাশে, শুধুমাত্র আমি একা।
দেখুন একদম পিসফুল জায়গা, এদিকে হচ্ছে নদী, কত সুন্দর নদী, এদিকে পাহাড়। আমি আমার বাসার সাথে আর কি, তো এখানে আসছি